আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা অধ্যায় 10 শুরু করব। আচ্ছা, আমি একটা জিনিস বলে নিই। অধ্যায় 9 এর এখনো আমি ম্যাথ এর 2টা ক্লাস নিব আরো। অধ্যায় 9টা আমি থিওরি শেষ করে দিছি আপনাদের, কিন্তু ম্যাথমেটিক্যাল ডিটেলসগুলো আরও পড়াবো, টেনশন নিয়েন না। অধ্যায় 9 এর আমি ওইখানে আরও 2টা ক্লাস নিব শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলো সলভ করা নিয়ে। এখন তাহলে কেন আগেই 10 পড়িয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নটরডেম কলেজের পরীক্ষা আছে খুব সম্ভবত 12ই জানুয়ারি থেকে। সো আমি এই সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা আজকে 8 তারিখ, কালকে 9 এবং পরশু 10, 3 দিন আমি 3টা ক্লাস নিয়ে এই থিওরিগুলো শেষ করে দিব, যাতে এনডিসির যারা আছে তাদের যাতে পরীক্ষাটা দিতে ঝামেলা না হয়। কিন্তু নবম অধ্যায়ের ম্যাথগুলা বোর্ড কোশ্চেন যেগুলো আছে, বড় কোশ্চেন। সো এই বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আমি ইনশাল্লাহ 2টা ক্লাস নিব, সো টেনশন নিয়েন না। নবম অধ্যায়ে বাকি যে জিনিস আছে সেটা আমি আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। ওকে, সো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন। সো স্পেশালি আমি আগে আগে এই চ্যাপ্টারটা ধরে ফেলতেছি একটাই কারণে, এনডিসির যাতে ওই এমসিকিউ টাইপ পরীক্ষা, যেহেতু এই পরীক্ষায় তারা যাতে যে ঝামেলায় না পড়েন সেজন্য চ্যাপ্টারটা পড়ায় রাখা। সো 3টা ক্লাসে আমি এই চ্যাপ্টারটার থিওরিগুলো ইনশাল্লাহ শেষ করে দিব। আর এই চ্যাপ্টার আমি টানবো, কিন্তু সেই টানাস্টাগুলো হচ্ছে আস্তে আস্তে করব আমরা। ওকে, এখন আসেন দেখেন। অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আজকে আমরা প্রথম লেকচারটায় যেটা পড়ব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর আসলে কি, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং সেগুলোর ডিটেলস আস্তে আস্তে মানে হচ্ছে আমরা শুরু করব। চলেন দেখি আমরা আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পড়ব, কিন্তু তার আগে একটা অর্ধপরিবাহী কেন অর্ধপরিবাহী সেটা আমাদের বুঝতে হবে। সো আমাদের এইখানে সাধারণত তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে এই যে 3 ভাগ, এটা হচ্ছে কি কি, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। তাহলে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তড়িৎ, 1 নাম্বার হচ্ছে পরিবাহী, 2 নাম্বার হচ্ছে অপরিবাহী, 3 নাম্বার হচ্ছে অর্ধপরিবাহী। এখন পরিবাহী কেন পরিবাহী, অপরিবাহী কেন অপরিবাহী এবং অর্ধপরিবাহী কেন অর্ধপরিবাহী, এই জিনিসগুলার অ্যাকচুয়ালি আমি ক্ল্যারিফিকেশন দিব একটা থিওরির মাধ্যমে, যে থিওরিটাকে বলা হয় ব্যান্ড তত্ত্ব। আপনাদের প্রত্যেকটা বই ব্যান্ড তত্ত্বের ডিটেইলস আছে। আমি অ্যাকচুয়ালি শুরু করব আজকের ক্লাসটা এই ব্যান্ড তত্ত্ব, এইটার ডিটেইলস আলোচনা দিয়ে। তাহলে প্রথমেই যে পরিবাহী কারা, যারা সহজে কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। এক্সাম্পল কীরকম? পরিবাহী হচ্ছে মোটামুটি সকল ধাতুই হচ্ছে আমাদের পরিবাহী। তাহলে সোনা, তামা, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে পরিবাহী। অপরিবাহী কারা? যাদের মধ্যে দিয়ে তড়িৎ সহজে পরিবহন করতে পারে না। অ্যাকচুয়ালি যাদের মধ্যে দিয়ে তড়িৎ চলাচলই করতে পারে না, এদেরকে বলা হয় অপরিবাহী। কীরকম? রাবার থাকতে পারে, সিরামিক আছে, কাঁচ আছে, এরা অপরিবাহী। আর অর্ধপরিবাহী কারা? যারা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি এক ধরনের পদার্থ। যেহেতু আমরা সেমিকন্ডাক্টর পড়তেছি, তাহলে অর্ধপরিবাহীর আমরা একটু সংজ্ঞাটা এখানে শিখে ফেলি। পরিবাহী এবং
অন্তরকের মাঝামাঝি এক ধরনের পদার্থ আছে যারা যার তড়িৎ পরিবাহিতা পরিবাহী পদার্থের চেয়ে অনেক কম। কিন্তু অন্তরকের চেয়ে অনেক বেশি। এগুলোকে বলা হয় অর্ধপরিবাহী। আমি এখন একটা কোশ্চেন করব আপনাদের, বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে। আগে দেখে নেই অর্ধপরিবাহী কারা, অর্ধপরিবাহীর লিস্টটা কারা আছে। এই লিস্টটায় অ্যাকচুয়ালি অর্ধপরিবাহীতে আছে সিলিকন, জার্মেনিয়াম, এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাছাড়াও ক্যাডমিয়াম সালফাইড থাকতে পারে, এরপর থাকতে পারে গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো অ্যাকচুয়ালি অর্ধপরিবাহী। এখন আমি প্রশ্নটা করব যে এইখানে একটা সুন্দর কোশ্চেন আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা পড়তে পড়তে খুঁজবো। তাহলে আমি আগে কোশ্চেনটা জেনারেট করি। কোশ্চেন: পরিবাহীর তড়িৎ পরিবাহিতা অর্ধপরিবাহক অপেক্ষা অনেক বেশি হওয়া সত্ত্বেও এবং পরিবাহক সহজলভ্য হওয়ার পরেও কেন অর্ধপরিবাহক ব্যবহার করা হয়। মানে যে কারো প্রথম এই কোশ্চেনটা আসা উচিত যে আমার পরিবাহক তো অলরেডি আছে অ্যাভেলেবল, এমন না যে পরিবাহক অ্যাভেলেবল না। তারপর আবার পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা অর্ধপরিবাহকের তুলনায় অনেক বেশি, তারপরও কেন আমরা অর্ধপরিবাহক ব্যবহার করব। সুতরাং আমরা এই চ্যাপ্টারটা পড়তে পড়তে এই কোশ্চেনটার অ্যান্সার খুঁজবো, কারণ এই কোশ্চেনটা একটা একেবারে ভ্যালিড কোশ্চেন। যে কারো এই কোশ্চেনটা শুরুতেই মাথা আসা উচিত যে পরিবাহক তো এত এত অ্যাভেলেবল এবং এত বেশি কারেন্ট ফ্লো করাচ্ছে, তারপরে এত ঝামেলা করে কেন আমরা অর্ধপরিবাহক ব্যবহার করব। তাহলে এই যে এই কোশ্চেনগুলার এই কোশ্চেনটার পার্টিকুলারলি অ্যান্সার পাওয়ার জন্য আমাদেরকে এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে পরিবাহক, অন্তরক, অর্ধপরিবাহকের যে গঠন প্রকৃতি, কিসের কারণে অ্যাকচুয়ালি পরিবাহী পরিবহন করে, অপরিবাহী বা অন্তরক পরিবহন করে না, এবং অর্ধপরিবাহক সেটা কেন এই দুইটার মাঝামাঝি আচরণ করে, সেটা বোঝার জন্য একটা থিওরি বা তত্ত্বের আলোচনা করব আমরা। সেই থিওরি বা তত্ত্বটাকে বলা হয় ব্যান্ড তত্ত্ব, ব্যান্ড থিওরি বা ব্যান্ড তত্ত্ব।
এখন আগে আমি ব্যান্ড থিওরির ধারণাটা দিব। আজকের গোটা ক্লাসে আমি শুধুমাত্র আপনাদেরকে ব্যান্ড থিওরিটাই ডিটেইলসে পড়াবো, কারণ ব্যান্ড থিওরিটা যদি আমরা ডিটেইলসে না বুঝি সেক্ষেত্রে আমরা এর পরের কিছুই বুঝবো না। সো একটু মনোযোগ সহকারে আমাদের ব্যান্ড থিওরিটা আগে বুঝতে হবে, যে কেন ব্যান্ড থিওরিটা আমাদের খুব দরকার সেটা আগে আমরা শিখি। আমি আপনাদেরকে ব্যান্ড থিওরি বা ব্যান্ড তত্ত্বটা, এইটার যে ধারণাটা, এই ধারণাটা একটু অন্যভাবে দিব। আমি একটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখেন, পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে থাকে। এখন একটা শক্তি স্তরে আবার বিভিন্ন কি থাকে, অরবিটাল থাকে। একটা অরবিটে কি থাকে, অরবিটাল থাকে। সকল অরবিটালের শক্তি কিন্তু একই না। আবার বলতেছি, একটা পরমাণুতে একই শক্তি স্তরে অনেকগুলা কি থাকে, অরবিটাল থাকে। তাহলে যদি অরবিটের মধ্যে অনেকগুলো অরবিটাল থাকে, একটা ইলেকট্রন একই শক্তি স্তরে আসলে ভিন্ন ভিন্ন শক্তি নিয়ে থাকতে পারে। তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখি, ইলেকট্রন পরমাণুর একই শক্তি স্তরে অরবিটালের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন শক্তি নিয়ে থাকতে পারে। খেয়াল করেন, ধরেন দ্বিতীয় শক্তি স্তরে 2s-ও আছে, 2p-ও আছে। এখন 2s একটা ইলেকট্রনের যে শক্তি আর 2p যে একটা ইলেকট্রনের শক্তি এক হবে? অবশ্যই না, ভিন্ন হবে। সুতরাং একই শক্তি স্তরে একটা ইলেকট্রনের সর্বনিম্ন একটা শক্তি থাকতে পারে, সর্বোচ্চ একটা শক্তি থাকতে পারে। আবার বলতেছি, শক্তি স্তর একটাই, কিন্তু একই শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি, সবগুলা ইলেকট্রনের শক্তি এক হবে না। একটা শক্তি স্তরে ইলেকট্রন একটা সর্বনিম্ন শক্তি নিয়ে থাকতে পারে, সর্বোচ্চ একটা শক্তি নিয়ে থাকতে পারে। তাহলে একটি শক্তি স্তরে ইলেকট্রনের একটি সম্ভাব্য সর্বোচ্চ শক্তি বা সর্বনিম্ন শক্তি থাকতে পারে। যে কোনো ইলেকট্রন শক্তি স্তরে অবস্থান করলে সম্ভাব্য সর্বনিম্ন ও সম্ভাব্য সর্বোচ্চ শক্তির মাঝে কোনো একটি শক্তি নিয়ে থাকবে। তাহলে এই যে দেখেন, একটা শক্তি স্তরে আমি ইলেকট্রনের শক্তির একেবারে সুনির্দিষ্ট কোনো মান পাবো না।
তার একটা সর্বনিম্ন মান পাবো, একটা সর্বোচ্চ মান পাবো। এই দুইটার মাঝখানে যে কোনো শক্তি নিয়ে ইলেকট্রনটা কি করতে পারে, স্টেবল কন্ডিশনে থাকতে পারে। তাহলে এই যে যে কোনো শক্তি স্তরে শক্তির একটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যে আমরা পাচ্ছি, এর ব্যবধান বা গ্যাপটাকে আমরা ব্যান্ড বলতেছি, শক্তি ব্যান্ড বলতেছি। তাহলে জিনিসটাকে যদি আমরা ডায়াগ্রামেটিক্যালি ড্র করি, কোনো একটা পার্টিকুলার শক্তি স্তরের শক্তির সর্বনিম্ন মান আর শক্তির সর্বোচ্চ মান, এই যে দেখেন এনার্জির একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটাকেই বলা হয় শক্তি ব্যান্ড। তাহলে ইলেকট্রন যদি এই শক্তি স্তরে থাকে, তাকে কি করতে হবে, অবশ্যই এর মাঝখানে কোনো একটা জায়গায় থাকতে হবে, সে কিন্তু এর বাইরে যেতে পারবে না। তাহলে ইলেকট্রনের সম্ভাব্য শক্তির মিনিমাম এবং ম্যাক্সিমাম যে ভ্যালু, এটা দিয়ে আসলে কাকে নির্দেশ করা হয়, শক্তি ব্যান্ড নির্দেশ করা হয়। সো আশা করি শক্তি ব্যান্ডের কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। এখন এই শক্তি ব্যান্ডের উপর ভিত্তি করে আমরা অ্যাকচুয়ালি কিভাবে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীকে ডিফাইন করব, সেটা বোঝার জন্য আমাদের তিনটা ভিন্ন ভিন্ন ব্যান্ড আগে পড়তে হবে। তাহলে আমরা এখানে কোন পদার্থটা পরিবাহী, কোনটা অপরিবাহী এবং কোনটা অর্ধপরিবাহী বোঝার জন্য কয়টা শক্তি ব্যান্ড সম্পর্কে জানতে হবে, তিনটা। তাহলে চলেন আমরা তিনটা শক্তি ব্যান্ড সম্পর্কে জানি। তিন ধরনের শক্তি ব্যান্ড আছে, তিন ধরনের শক্তি ব্যান্ড। এক নাম্বার হচ্ছে পরিবহন ব্যান্ড, দুই নাম্বার হচ্ছে যোজন ব্যান্ড, তিন নাম্বার হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। তাহলে পরিবহন ব্যান্ড কি, যোজন ব্যান্ড কি এবং নিষিদ্ধ ব্যান্ড কি, সেগুলো আমরা একটা একটা করে শিখি। তাহলে প্রথমে শিখতে হবে পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ডটা হচ্ছে আপনার যে ইলেকট্রনগুলা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, সেই ইলেকট্রনগুলার সম্ভাব্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ শক্তির যে ব্যবধান, সেটাই পরিবহন ব্যান্ড। তাহলে যে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, তাদের সম্ভাব্য সর্বনিম্ন ও সর্বোচ্চ শক্তির ব্যবধান পরিবহন ব্যান্ড। আমি জিনিসটাকে আরেকটু ডিফাইন করে দিই, একটু ভালো মতো বোঝার চেষ্টা করি আমরা। দেখেন, আমরা যখন কোনো একটা পদার্থ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতেছে, যে কোনো ইলেকট্রনই চাইলে কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারবে না। আমি একটু এই জিনিসটা এখন ডিফাইন করার চেষ্টা করব। দেখেন, আপনারা যখন ধাতব বন্ধন পড়ছেন, সাধারণত পরিবাহক কারা হয়, ধাতুরা, এবং ধাতব বন্ধনে পড়ছেন সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা লুজলি বাউন্ড হয়। লুজলি বাউন্ড হয় মানে হচ্ছে সেটা খুব কিভাবে আলগাভাবে লাগা থাকে এবং সেটা মুক্তভাবে একটা ইলেকট্রনের সাগরে বিচরণ করতে পারে। চলেন আমরা একটা ধাতু নিয়েই চিন্তা করি। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমরা যদি ধাতুর কথা চিন্তা করি, সহজেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম যে ধাতুটা আছে, আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা নিয়ে একটু চিন্তা করব। তাহলে
অ্যালুমিনিয়ামের যে অ্যালুমিনিয়াম যে ধাতুটা আছে এটার ইলেকট্রন কয়টা আছে? 13টা। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করতে যাই আমরা কিভাবে পাবো? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 3টা। তাহলে দেখেন 2 8 3। এখন খেয়াল করেন, এই যে প্রথম শক্তি স্তরের 2টা 1s2, তাদের পক্ষে নড়াচড়া করা সম্ভব না, একেবারে টাইটলি বাউন্ড। এরপর দ্বিতীয় শক্তি স্তরে 8টা 2s2 2p6, আর তৃতীয় শক্তি স্তরে তাহলে 3s2 এবং 3d1। সরি, একটা ফোন আসছিল, আমি ফোন কল ধরার জন্য গেছিলাম বলে আপনার মানে হচ্ছে একটু ছিলাম না। খেয়াল করেন, অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রন আছে? টোটাল 13টা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 1s2 2s2 2p6, এই যে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন, একটু খেয়াল করে দেখেন। তৃতীয় শক্তি স্তরে আমি 3s2 থেকে শুরু করে অ্যাকচুয়ালি 3d1 লিখে ফেলছি আমি ভুলে, এটা তো 3p1 হবে, ডিতে তো যাবে না অ্যালুমিনিয়াম, 3p1, সরি। সো আমরা অ্যাকচুয়ালি এই যে তৃতীয় শক্তি স্তরে যখন দেখতেছি অ্যালুমিনিয়ামটা এস এর পরে পিতে ঢুকলো। এখন খেয়াল করেন, পি অরবিটটা যদি চিন্তা করি, পি যে অরবিটাল, এইখানে ইলেকট্রনটা দেখেন পি এক্স পি ওয়াই পি জেড, সম্ভাব্য শক্তির রেঞ্জ বা পাল্লা কিন্তু অনেক বেশি। এবং এই যে 3p1 এটা লুজলি বাউন্ড থাকতেছে, তারপর 3s2 এটাকে ইলেকট্রনটাকে বের করে দিয়ে অ্যালুমিনিয়াম সে অ্যাকচুয়ালি নিউট্রাল হতে চায়। সুতরাং আমার তাহলে অ্যালুমিনিয়ামটা সহজে তড়িৎ পরিবহন করতে পারে, কারণ কি? কারণ হচ্ছে সর্ববহিস্থ যে শক্তি স্তরের ইলেকট্রনটা আছে এটাকে সে আসলে লুজলি ধরে রাখে, এটাকে খুব টাইটলি ধরে রাখে না, এই জন্য এটা সহজে ছুটে যেতে চায়। সকল ধাতুই এই বৈশিষ্ট্য প্রদর্শন করে। যেমন ধরেন ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করি, ম্যাগনেসিয়াম, সো ম্যাগনেসিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা সেটা আমরা একটু দেখি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস জাস্ট অ্যালুমিনিয়ামের আগে 12টা, তাহলে 2 আর 2। তারপর যদি আমরা এখানে গোল্ডের কথা চিন্তা করি বা কপারের কথা চিন্তা করি, কপার, কপার একটা খুব ভালো পরিবাহী, কপারের কত? 29। তাহলে কপারের যদি 29 হয়ে থাকে ইলেকট্রন বিন্যাস কি হয়? 1s2 2s2 2p6,
তাহলে এখানে 2 8 10টা চলে গেছে, 3s2 3p6, তাহলে 10 8 18টা চলে গেছে, 3d10, 28টা 4s1 29টা। সো খেয়াল করেন এইখানে 18টা আছে আর এখানে একটা আছে, 2 8 18 1। এই যে দেখেন 4s1 কপার কেন সবচেয়ে ভালো পরিবাহকগুলোর মধ্যে একটা, এখান থেকে ব্যাখ্যা পাবেন। খেয়াল করেন তিনটা শক্তি স্তর পার হয়ে চতুর্থ শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ খুব কম হবে, ফলে এই ইলেকট্রনটা মোটামুটি মুক্তভাবে বিচরণ করতে পারে, এবং এই কারণেই অ্যাকচুয়ালি কপারটা একটা উত্তম ধাতু এবং কপারটা একটা উত্তম পরিবাহক। এখন তাহলে এই যে দেখেন পরিবহন ব্যান্ড হচ্ছে কি, যে ইলেকট্রনগুলা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে তাদের সম্ভাব্য সর্বনিম্ন সর্বোচ্চ শক্তির ব্যবধানটাই হচ্ছে পরিবহন ব্যান্ড। এখন যদি আমি এইভাবে চিন্তা করি কোনো একটা ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে চায়, তাহলে তাকে অবশ্যই কোথায় যেতে হবে? পরিবহন ব্যান্ডে। পরিবহন ব্যান্ডে যদি না থাকে তাহলে ইলেকট্রনটা কি করতে পারবে না? তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারবে না। ওকে, এটা গেল হচ্ছে প্রথমটা পরিবহন ব্যান্ড। এরপর আসি দ্বিতীয়, যোজন ব্যান্ড। সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলোর বা যেগুলোকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বা যোজন ইলেকট্রনগুলো, যোজন ইলেকট্রন বলি, শক্তির ব্যবধানকে বলা হয় যোজন ব্যান্ড। এখন দেখেন কনফিউশন তৈরি হবে এখানেই, যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড তো দেখতে একই রকম লাগতেছে, কারণ আমার সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটাই অ্যাকচুয়ালি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করার কথা। তাহলে যোজন ব্যান্ডের সঙ্গে পরিবহন ব্যান্ডের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা আমি বুঝিয়ে বলি। একটু অ্যালুমিনিয়ামের দিকে তাকান। অ্যালুমিনিয়ামকে আমি এই জন্য এক্সাম্পল হিসেবে নিছি। দেখুন অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ স্তর যেটা 3s2 আর 3p1, এখন এই সর্ববহিস্থ স্তরের 3s2 এটা কিন্তু স্টেবল। আপনারা পড়ছেন পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো কি থাকে? স্টেবল বা স্থিতিশীল থাকে। তাহলে 3s2 সহজে কিন্তু তড়িৎ পরিবহনে যেতে চাবে না, কিন্তু 3p1 কি পরিবহনে যেতে চাবে। তাহলে আমরা এই অ্যালুমিনিয়ামের এক্সাম্পলটাই আমি টেনে আনতেছি। দেখেন অ্যালুমিনিয়াম 13 যেহেতু, এখান থেকে 1s2 2s2 2p6 3s2 3p1, তাহলে আমার অ্যাকচুয়ালি যোজন ব্যান্ড কিন্তু এই পুরাটাই, এই পুরোটার শক্তি হচ্ছে যোজন ব্যান্ডের শক্তি। কিন্তু তড়িৎ পরিবহনে লজিক্যালি 3s2 যাওয়ার কথা না, তড়িৎ পরিবহনে কার যাওয়ার কথা? 3p1 এর যাওয়ার কথা, কারণ এটা একেবারে ফাঁকা একটা অরবিটাল, এখানে স্টেবিলিটি খুবই কম থাকবে, 3s2 খুব স্টেবল হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড অ্যাকচুয়ালি এক না। যোজন ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে যদি মাত্র তাদের যে এনার্জি বা শক্তিটা পরিবহন করার জন্য যে পরিমাণ শক্তি আছে মিনিমাম সেই শক্তির সমান হয়। আমি জিনিসটাকে আরেকটু স্লোলি ক্ল্যারিফাই করে দিই, কারণ এইটা না বুঝলে চ্যাপ্টারের আগামাথা গোড়া কিছুই বুঝবেন না। আমি জিনিসটাকে একটু বুঝিয়ে বলতেছি আপনাদেরকে। দেখেন মানে জিনিসটা কোথা থেকে আসে সেটা একটু বুঝিয়ে বলি, যে ইলেকট্রনগুলা ন্যূনতম একটা এক্সাইটেড বা উত্তেজিত অবস্থা ছাড়া শক্তির পরিবহন করবে না। আমি যখন আপনাদেরকে চলতড়িৎ পড়াইছি ওইখানে কিন্তু ডেফিনেশন বা সংজ্ঞায় বলছিলাম তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ না, তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ। এখন ইলেকট্রনগুলা কখন তাদের মধ্য দিয়ে শক্তিটাকে প্রভাবিত হওয়ার সুযোগ করে দিবে বা পারমিট করবে? যখন তারা নিজেরা একটা সার্টেন এনার্জি লেভেলে থাকবে। সো অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ স্তরে 3টা ইলেকট্রন আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে 3টা ইলেকট্রনে কি তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে কিনা।
সর্ববহিঃস্থ স্তরের 3টা ইলেকট্রনের শক্তির যে ব্যবধান সেটাকে আমরা বলতেছি কি ব্যান্ড? যোজন ব্যান্ড। কিন্তু তড়িৎ পরিবহনে যাইতে হলে মিনিমাম একটা সার্টেন এনার্জি লাগবেই। ওই সার্টেন এনার্জিতে যে ইলেকট্রনটা যেতে পারবে সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। সো তাহলে একটা জিনিস খেয়াল করেন, পরিবাহকে যোজন ব্যান্ডের ইলেকট্রন আর পরিবহন ব্যান্ডের ইলেকট্রনের মধ্যে একটা কমন জায়গা থাকতে হবে, যে যোজন ব্যান্ডের কোনো একটা ইলেকট্রন সে যদি পরিবহন ব্যান্ডে চলে যায় তাহলে সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। তার মানে যদি আমার পরিবাহক হতে হয়, আমি এক্সাম্পলটা একটু এইভাবে দিব, ওভারল্যাপিং দিয়ে আমি এক্সাম্পলটা আপনাদেরকে বুঝাই। এটা ওভারল্যাপিং থিওরি দিয়ে বোঝানোটা সহজ। সো আমি যেটা করব, ওকে, আপনাদের জন্য আমি কাগজ নেই দুটো ব্যান্ড একটু বুঝাই। দেখেন আমার কাছে দুইটা ভিন্ন রঙের কাগজ আছে, একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে ইয়োলিশ। তাহলে এই ইয়োলিশটা হচ্ছে পরিবহন ব্যান্ডের এনার্জি, যে যদি কোনো একটা ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে তার এনার্জিটা এইখান থেকে এই পর্যন্ত থাকতে হবে। এটা হচ্ছে আমার তাহলে পরিবহন ব্যান্ডের এনার্জি। এখন আরেকটা আছে যোজন ব্যান্ড। সো যোজন ব্যান্ড হচ্ছে এইটা, এই যে পার্পলটা হচ্ছে যোজন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে তারা এখান থেকে এই পর্যন্ত থাকবে। এখন দেখেন যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলাই কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারার কথা। তাহলে এই যে যদি যোজন ব্যান্ডটা আস্তে আস্তে পরিবহন ব্যান্ডকে ওভারল্যাপ করে, এই যে ওভারল্যাপ করে যাচ্ছে, যত বেশি ওভারল্যাপিং হবে ততই যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ড যত বেশি এক হয়ে যাবে। তার মানে কি সব যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। তার মানে উত্তম পরিবাহক তারাই যাদের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড মিক্স আপ হয়ে যায়, যাদের এই দুইটা ব্যান্ডের মাঝখানে কোনো গ্যাপ থাকে না। আর যদি কোনো গ্যাপ থাকে, দুইটার মাঝে কোনো গ্যাপ থাকে, ধরেন এখানে যোজন ইলেকট্রন আছে, এখানে পরিবহন ব্যান্ডের শক্তিটা আছে, তাহলে ইলেকট্রনকে এই মাঝখানের গ্যাপটা পার হয়ে এখানে যেতে হবে। ইলেকট্রন কিন্তু এই মাঝখানের গ্যাপে থাকবে না। ইলেকট্রন থাকবে কোথায়? হয় যোজন ব্যান্ডে থাকবে, না হলে পরিবহন ব্যান্ডে থাকবে। তাহলে মাঝখানের এই গ্যাপটার মধ্যে কোনো ইলেকট্রন থাকতেছে না, এই জন্য এটার নাম হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। যে শক্তি স্তরটুকুর মধ্যে, যে শক্তির পাল্লা বা ব্যবধানটার মধ্যে কোনো ইলেকট্রন থাকে না তাকে বলবো কি? নিষিদ্ধ ব্যান্ড। এখন চলেন ডেফিনিশনগুলো আরেকবার দেখে শিখে আমরা 3 ধরনের পদার্থের আলোচনা করি। ওকে, তাহলে দেখেন যোজন ব্যান্ড হচ্ছে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো বা যোজন ইলেকট্রনের শক্তির যে ব্যবধান সেটা হচ্ছে যোজন ব্যান্ড। এখন তাহলে নিষিদ্ধ ব্যান্ড কাকে বলা হয়? নিষিদ্ধ ব্যান্ড পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মাঝে যে ব্যবধান বা ব্যান্ডে কোনো ইলেকট্রন অবস্থান করতে পারে না তাকে নিষিদ্ধ ব্যান্ড বলে। তাহলে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে আমাদের যে ব্যবধানটা থাকে এই ব্যবধানটাকে আমরা কি বলতেছি? নিষিদ্ধ ব্যান্ড বলতেছি। এখন এই 3টা ব্যান্ডের আলোকে আমরা 3 ধরনের পদার্থের ডেফিনেশন বা সংজ্ঞা দিব। প্রথমে কিসের সংজ্ঞায় যাব? পরিবাহক। 1 নম্বর হচ্ছে পরিবাহক। কন্ডাক্টর। কন্ডাক্টরের বেলায় যেটা পরিবহন ব্যান্ড এবং যেটা যোজন ব্যান্ড এই দুইটার মধ্যে একটা ওভারল্যাপ হবে। সো এটা হচ্ছে যোজন ব্যান্ড এবং এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ায় সেটা আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে।
তার মানে হচ্ছে যোজন যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর মধ্যে কোনো না কোনো ইলেকট্রন তড়িৎ পরিবহনে চলে যাচ্ছে। সুতরাং যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝে ওভারল্যাপ যদি থাকে তাহলে সেটা হচ্ছে পরিবাহক। পরিবাহকে অবশ্যই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে ওভারল্যাপ থাকতে হবে, তাহলে পরিবাহকে কোনো নিষিদ্ধ ব্যান্ড নাই। পরিবাহকে কোনো নিষিদ্ধ ব্যান্ড নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে ওভারল্যাপিংটা যত বেশি হবে তত বেশি যোজন ইলেকট্রন পরিবহন ইলেকট্রনে পরিণত হবে। তাহলে ওভারল্যাপিং যত বেশি হবে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের তত বেশি উত্তম পরিবাহক। এখন এখান থেকে আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন, সুপার কন্ডাক্টর কিভাবে তৈরি করব। যদি আমরা যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ডকে এক করে ফেলতে পারি, দুইটাই এক হয়ে গেছে, সকল যোজন ইলেকট্রনই পরিবহন ইলেকট্রন হিসেবে কাজ করছে, তখন কিন্তু সেটা একটা অসাধারণ পরিবাহক বা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারবে। তাহলে এটা কন্ডাক্টর বা পরিবাহকের ডেফিনেশন আসলো ব্যান্ড তত্ত্ব অনুযায়ী। এরপর আসি অন্তরকে। ইনসুলেটর, এইখানে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এই দুটো কমপ্লিটলি আলাদা, কোনো ওভারল্যাপিং নাই এবং মাঝখানের শক্তির যে ব্যবধান সেটা অনেক বেশি। সো এই যে মাঝখানের যে গ্যাপ এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। উপরেরটা পরিবহন ব্যান্ড, নিচেরটা হচ্ছে যোজন ব্যান্ড। এখন মাঝখানে যে নিষিদ্ধ ব্যান্ডটা, এই নিষিদ্ধ ব্যান্ডের যে এনার্জিটা, এই এনার্জিটা হচ্ছে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের এনার্জি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, অন্তরকের বেলায় মাঝখানে একটা জিনিস খেয়াল করেন, ইলেকট্রন ভোল্ট আপনার কাছে কম মনে হইতে পারে, অনেক অ্যাকচুয়ালি। আমার তো এখানে ইলেকট্রনের নিয়ে চিন্তা করতেছি, তাহলে একটা ইলেকট্রনকে 6 থেকে 15 ভোল্ট পর্যন্ত বিভব পার্থক্য দিলে সে যোজন ব্যান্ড থেকে কোথায় আসতে পারবে, পরিবহন ব্যান্ডে আসতে পারবে, যদি অন্তরক হয়। এখন অ্যাকচুয়ালি এটা পসিবল হয় না, এই জন্য অন্তরক কখনো পরিবহন করতে পারে না। কারণ হচ্ছে 6 থেকে 15 ভোল্ট যদি একটা ইলেকট্রনকে দেন অন্তরক পদার্থে, তাহলে দেখা যাবে পদার্থের তাপমাত্রা বেড়ে গেছে, পদার্থ গলে গেছে বা পুড়ে গেছে, ফলে অন্তরককে কোনোভাবেই তড়িৎ পরিবহনে আনা সম্ভবই না। এখন আসি অর্ধ পরিবাহীর বেলায় কি হয়। অর্ধ পরিবাহীর বেলায় আমরা ব্যান্ড থিওরিটা দিয়ে দেখি। 3, অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর। অর্ধ পরিবাহকের বেলায় আমার পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড আলাদাই থাকে, কিন্তু তাদের মধ্যে ব্যবধানটা খুব কম থাকে, খুবই কম একটা ব্যবধান থাকে। তাহলে এইখানে যে পরিবহন ব্যান্ড আছে এবং যোজন ব্যান্ড আছে, এদের মাঝখানের যে গ্যাপটা, ব্যবধান যেটা আছে, মাঝখানের যে ব্যবধান, এটা লেস দ্যান 1.1 ইলেকট্রন ভোল্ট। খেয়াল করেন পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে ব্যবধানটা খুবই কম, তাহলে এই অল্প পরিমাণ এনার্জি দিলেই ইলেকট্রনটা যোজন ইলেকট্রন থেকে পরিবহন ইলেকট্রনে পরিণত হবে। এখন দেখেন কিছু জিনিসপত্রের এক্সপ্লেনেশন, অ্যান্সার দিতে শুরু করি। অর্ধ পরিবাহকে তাপমাত্রা বাড়ালে
যোজন ইলেকট্রনগুলো শক্তিপ্রাপ্ত হয়ে নিষিদ্ধ ব্যান্ড অতিক্রম করে পরিবহন ব্যান্ডে চলে আসতে পারে ও তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে। খেয়াল করেন, আমি যদি একটু তাপমাত্রা বাড়াই, তাপ শক্তিটা যোজন ব্যান্ডের ইলেকট্রনটা পেয়েই সে কি করবে, মাঝখানের নিষিদ্ধ যে ব্যান্ডটা আছে এই নিষিদ্ধ ব্যান্ডটার এনার্জিটা অতিক্রম করে সে পরিবহন ব্যান্ডে চলে যেতে পারবে। এই কারণে অর্ধপরিবাহকের বেলায় তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহকের পরিবাহকত্ব বাড়ে এবং রোধ কমে। সো এটা হচ্ছে কারণ যে এজন্য তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহকের রোধ কমে ও পরিবাহকত্ব বাড়ে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ব্যান্ড থিওরি, এবং ব্যান্ড থিওরি অনুযায়ী 3 ধরনের পদার্থ: অন্তরক, অর্ধপরিবাহক এবং পরিবাহকের ডেফিনিশন। এখন দেখেন, আমরা এই জিনিসটা জানার পরে আমাদের কিন্তু কাজকর্মগুলো খুব সহজ হয়ে যাবে। কেমনে সহজ হবে? দেখেন, আমরা এখন পদার্থের আচরণ যেহেতু জানি, অর্ধপরিবাহক কিভাবে আচরণ করতেছে, এখন কিন্তু অর্ধপরিবাহককে নিয়ে আমরা কাজকর্ম করতে পারবো খুব সহজেই। এইবার আসেন, আজকের ক্লাসের শুরুর দিকে একটা কোশ্চেন করতেছিলাম আমি, সেই কোশ্চেনটার একটা অ্যান্সার খুঁজবো। আমি বলতেছিলাম যে পড়তে পড়তে কোশ্চেনের অ্যান্সারটা খুঁজবো। পরিবাহীর তড়িৎ পরিবাহিতা অর্ধপরিবাহক অপেক্ষা অনেক বেশি হওয়ার পরেও এবং পরিবাহক সহজলভ্য হওয়ার পরেও কেন অর্ধপরিবাহক ব্যবহার করা হয়, সেটার অ্যান্সার দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। সো চলেন, কেন আমরা পরিবাহক অ্যাভেলেবল হওয়ার পরেও অর্ধপরিবাহকে যাচ্ছি, এটার কারণটা কি, এবং পরিবাহক কিন্তু অ্যাকচুয়ালি খুবই সহজলভ্য, তারপরও আমরা অর্ধপরিবাহকে কেন যাচ্ছি সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, পরিবাহকের বেলায় ধরেন আপনি একটা পরিবাহী তার নিছেন, তার একটা রোধ আছে। তাহলে আমি যদি কোষটাকে এইভাবে লাগাই, এদিকে প্লাস এদিকে মাইনাস, প্লাস মাইনাস, তাহলে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো করবে। কারেন্ট আই এদিকে ঢুকে এদিকে যাচ্ছে। ওকে, এখন যদি আমি এই সেম রোধটা রেখে কোষের পোলারিটি চেঞ্জ করে দেই, ডাইরেকশন, তাহলে কারেন্টটা উল্টা দিক থেকে আসবে, আই। সো জিনিসটা খেয়াল করেন, একটা পরিবাহক দিয়ে কখনোই তড়িৎ প্রবাহের দিক কন্ট্রোল করা সম্ভব না। পরিবাহক কোনোদিন তড়িৎ প্রবাহের দিক কন্ট্রোল করতে পারে না। পরিবাহক যে দিক দিয়েই ভোল্টেজ দিবেন আপনি, সেদিক দিয়েই সে কারেন্টটাকে ফ্লো করে দিবে। তাহলে পরিবাহক কখনোই কি করতে পারে না? কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটাকে কন্ট্রোল করতে পারে না। এখন আমি যদি কন্ট্রোল না করতে পারি, সেক্ষেত্রে তো অনেক সময় আমরা অনেক ঝামেলায় পড়বো যে আমি পার্টিকুলার কোনো টাইমে একটা যন্ত্রকে চালাবো, কোনো টাইমে আমি যন্ত্রটাকে চলতে দিব না, কন্ডিশন বা শর্ত আরোপ করতে চাই। পরিবাহক দিয়ে কোনো শর্ত আরোপ করা অ্যাকচুয়ালি পসিবল না, কারণ পরিবাহক যখন আমরা ব্যবহার করতেছি, পরিবাহকের নিজের কোনো ডিরেকশন নাই। পরিবাহক তার মধ্য দিয়ে ভোল্টেজ যেভাবে অ্যাপ্লাই করা হবে সে অনুযায়ী তার মধ্যে দিয়ে সে কারেন্টটাকে ফ্লো করতে দিবে। সুতরাং আমরা যদি কন্ট্রোল করতে চাই কোনো কিছু, সেটা পরিবাহক দিয়ে একেবারেই অসম্ভব ব্যাপার, এবং এই কারণে আমরা পরিবাহক ইউজ না করে অর্ধপরিবাহক ব্যবহার করি। কিসের জন্য? কন্ট্রোলের জন্য। সুতরাং আমরা অ্যান্সারটা এইভাবে দিব, পরিবাহক দিয়ে
কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আরোপ বা স্থাপন করা যায় না। কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আরোপের জন্য তাই অর্ধপরিবাহক বা সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। সো আমি আপনাদের পরবর্তী লেকচারটা, যেটা লেকচার 2 আমি নিব, লেকচার 2 এ এই যে কিভাবে কন্ট্রোলটা বা নিয়ন্ত্রণ আরোপ করা যায় সেই জিনিসটার ডিটেলস শেখাবো। এখন লেকচার 2 এর টাইমটা আমি মেসেঞ্জার গ্রুপে বলে দিব। সো আমি ইনশাল্লাহ আমি বলছি যে এই চ্যাপ্টার 10 এর যে থিওরিটিক্যাল ডিটেলসগুলো আছে এগুলো আমি ইনশাল্লাহ আজকে 8 তারিখ 8, 9, 10 3 দিনে শেষ করব। ক্লাস যতগুলো লাগে আমি নিব। সো দেখা যাইতে পারে একদিনে আমি 2বার ক্লাস নিচ্ছি। যেহেতু ফেসবুক লাইভে আমার রেকর্ডেড থাকতেছে সেহেতু আশা করি টাইমিং নিয়ে কোনো সমস্যা হবে না। আপনার অন্য ক্লাস থাকলে আপনি অন্য ক্লাসে অ্যাটেন্ড করবেন, করে আমার ভিডিও পরে দেখে নেবেন। সো আপনাদের ইনশাল্লাহ তাহলে আমি মেসেঞ্জার গ্রুপে নেক্সট ক্লাসের টাইমটা জানাই দিব। কিন্তু আবার বলে রাখতেছি আমি থিওরিটিক্যাল যে অংশগুলো আছে এই চ্যাপ্টার 10 এর সেই থিওরিটিক্যাল কনসেপচুয়াল অংশগুলো ইনশাল্লাহ নেক্সট আজকের পরে আরও 2 দিন, এই 2 দিনের মধ্যে শেষ করে দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।